KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, পাওয়ার্ড বাই SNU অ্যান্ড কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আজকে আমি একা, কিন্তু অনেকগুলো আইটেম, অনেকগুলো ব্যাপারে আপনাদের সঙ্গে খবর শেয়ার করতে চাই এবং অবশ্যই চাই যে ইভেনচুয়ালি তাতে আপনারা আপনাদের ওপিনিয়নগুলো দেবেন। সবচেয়ে প্রথমে যেটা খুব খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে 17ই আগস্ট মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি কি আদৌ হবে? ডুরান্ডে সেদিন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ডার্বি হবে, এরকম একটা ঘনঘটা তৈরি হয়ে গেছে না। আমি এত বছর, অন্তত 40 বছরের ওপর স্পোর্টস কাভার করছি এবং স্পোর্টস লাভার তো তার আগে আরও ধরে নিন 15 বছর। এরম অদ্ভুত ব্যাপার কখনো দেখিনি যে ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল খেলা হবে কি হবে না, এটা নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা। সবাই ধরে নিচ্ছেন যে খেলাটা হবে, অথচ মোহনবাগান বা ইস্ট বেঙ্গল কিন্তু নিজেদের গ্রুপ থেকে টপ হয়ে উঠেছে। ইউজুয়ালি কোয়ার্টার ফাইনালে তাদের দেখা হওয়ার কথা নয়। কোয়ার্টার ফাইনালগুলো কোথায় হবে? 4টে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল, 2টো হবে শিলংয়ে, একটা হবে জামশেদপুরে, একটা হবে কলকাতায় সল্টলেক স্টেডিয়াম। এবার ধরে নেওয়া হচ্ছে 17 তারিখে যে সল্টলেক স্টেডিয়ামে, সেখানে কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান। অর্থাৎ সেদিনই 17 তারিখের পর ডুরান্ডে এদের একটা টিম থাকবে, একটা টিম চলে যাবে। এবার যে কোনো সংগঠকের তো লক্ষ্য হওয়া উচিত যে এই দুটো টিম যেন টিকে থাকে, ফাইনাল না হোক, অন্তত সেমিফাইনালে খেলে। তাহলে কোয়ার্টার ফাইনালে কেন চাইছেন সংগঠকেরা? ময়দানের সঙ্গে জড়িত অনেকে বলছেন যে আসলে আইসিসি যেরকম একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করেই দেয়, ঠিক তেমনি ডুরান্ড কাপের ম্যানেজমেন্ট কমিটিও চায় যে মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচটা অন্তত একটা আসর বসাতে। কারণ কি গ্যারেন্টি যে সেমিফাইনালে গিয়ে এই দুটো টিম খেলবেই? এবার প্রবলেম হচ্ছে যে এই দুটো টিম এত ভালো খেলছে। এবার ইস্ট বেঙ্গল আগের ম্যাচে 6 গোলে হারিয়েছে এয়ারফোর্সকে। তাদের নতুন মরক্কান স্ট্রাইকার হামিদ, যিনি যখন প্রথম কলকাতায় আসেন, এই স্টেডিয়াম বুলেটিনে আপনারা তার ছবি দেখেছিলেন যে তাকে মালা পরিয়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইস্ট বেঙ্গল সাপোর্টাররা। 6 গোলে জিতেছে। ইস্ট বেঙ্গল সমর্থকরা নতুন আশার স্বপ্ন দেখছেন এবং ইস্ট বেঙ্গল কোচ এসে গত 1 আগস্ট ফাউন্ডেশন ডেতে বলে গেছেন যে এবার অন্য খেলা হবে। ঠিক তেমনি মোহনবাগান কিন্তু গতবারের ফর্ম বজায় রেখেছে এবং 5-1 যে ম্যাচটা তারা জিতেছে, তাতে তাদের মনে হচ্ছে অপ্রতিরোধ্য ফুটবল খেলছে। অ্যাকচুয়ালি আমি দেখে ভাবছিলাম যে মোহনবাগান টিমে কেউ কি অমল দত্তর নাম শুনেছেন, যিনি মোহনবাগানে এই ধরনের অ্যাটাকিং ফুটবল শুরু করেন? শুধু ডায়মন্ড না, তারও আগে, যিনি বিশ্বাস করতেন যে অ্যাটাক শুধু জেতা নয়, অ্যাটাকিং ফুটবলও খেলতে হয় যাতে দর্শকদের মনোরঞ্জন হয়। সেই কবে 1969-এ তিনি ভবানী রায়কে রাইট ব্যাকে এনে ওভারল্যাপিং রাইট ব্যাক সিস্টেম চালু করেছিলেন এবং 69 সালে যখন শিল্ড ফাইনাল 3-1 জেতে মোহনবাগান, তখন অমল দত্তকে লিগ এবং শিল্ড জেতার জন্য সমর্থকরা কাঁধে করে নিয়ে সর্বত্র ঘুরিয়েছিলেন। কলকাতা মাঠে কোনো কোচের প্রথম স্বীকৃতি সে 1969 সালে। আজ সে অমল দত্তর প্রায় বিস্তৃত ডায়মন্ড ম্যাচ বলতে বা ডায়মন্ড বলতে এখন সেই বাইচুং ভুটিয়ার হ্যাট্রিক বলা হয়, কিন্তু সেবার মোহনবাগান কতগুলো গোল করেছিল সেটা কিন্তু অনেকেই ভুলে গেছেন। অমল দত্তের জন্য মোহনবাগানে কোনো পুরস্কার নেই, প্রেস বক্সটা অবশ্য তার নামে নামাঙ্কিত। কিন্তু কোথাও মনে হয় মোহনবাগান যে ধরনের ফুটবল খেলছে, তাতে কোথাও সে অমল দত্তের ছায়া বা কিছুটা হয়তো 1978-এ পিকে ব্যানার্জির আন্ডারে মোহনবাগান যেরকম ফুটবল খেলেছিল তার ছায়া। বাট এই মুহূর্তে প্রশ্ন পিকে বা অমল নন, প্রশ্ন হচ্ছে যে ডার্বি ম্যাচ কি 17 তারিখে হচ্ছে? অলরেডি টিকিটের ডিমান্ড হয়ে গেছে, অনেকে ফোন করে বলছেন টিকিট চাই, কিন্তু ম্যাচটা হচ্ছে কিনা সেটাই তো ঠিক নয়। আমি একজন সংগঠকদের পক্ষ থেকে একজন বললেন যে ম্যাচটা হচ্ছে কিনা কালকে বলা যাবে, আজকে বলা যাবে না। কিন্তু ধরেই নিচ্ছেন, দুটো ক্লাবই ধরে নিচ্ছে খেলা হবে। আমি ইস্ট বেঙ্গল ক্লাবে যিনি ফুটবল সেক্রেটারি, সেই সৈকত গাঙ্গুলিকে ফোন করলাম। উনি বললেন যে আমাদের কাছে বা ইমামি ইস্ট বেঙ্গলের কাছে এখনও কোনো খবর আসেনি, মোহনবাগানও এখনও কোনো খবর জানে না। কিন্তু দুটো পক্ষই ধরে নিচ্ছে যে 17 তারিখ সল্টলেক স্টেডিয়ামেই ডার্বি ম্যাচ হবে, তাদের ম্যাচ দেওয়া হবে, কারণ ডুরান্ড কাপ কমিটি চাইবে এই ম্যাচটা খেলাতে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আজ অব্দি কোনো টুর্নামেন্টে, ডুরান্ডের মতো টুর্নামেন্টে তো হয়ইনি যে এভাবে
দুটো টিম গ্রুপ থেকে টপে এত ভালো খেলে উঠেছে, তাদের কোয়ার্টার ফাইনালের সাক্ষাৎ। কিন্তু বলা হচ্ছে যে এটা যদি হয় তাহলে দুটো টিমকেই বাইরে যেতে হচ্ছে না, তাদের বেস ছেড়ে অন্য কোথাও খেলতে হচ্ছে না, তারা এখানেই খেলার সুযোগ পাচ্ছে। কাজে এটাই হচ্ছে বেস্ট অপরচুনিটি। এবার সত্যি হবে কি হবে না সময় বলবে, কিন্তু কি হবে এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হলে কারা এগিয়ে থাকবে? আমরা ফোন করেছিলাম ভাস্কর গাঙ্গুলিকে, বহু যুদ্ধের যোদ্ধা যিনি ডার্বিতে। ভাস্কর কি বলছেন একটু শুনবো। দুটো টিমে যদি টপে থাকে, দুটো টপ টিমের খেলা তো হবে না, ক্রস ওয়াইজ হয় খেলা। হ্যাঁ, মানে জানি না ডুরান্ড কি সিস্টেম করেছে। ডুরান্ডের যে এমনি কলোনিয়াল নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, ডুরান্ড কাপে, তাতে করে কোয়ার্টার ফাইনালে যদি ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হয়ে যায়, ডুরান্ডের যে কলোনিয়াটা থাকতো, তো অপেক্ষা করে থাকতো সেই ফাইনাল বা ফাইনাল খেলা হবে, তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। তা সত্ত্বেও বলছি, যদি খেলা, ভাই আমি তো চাইবো সবসময় ইস্টবেঙ্গল জিতুক, আমি 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 চাইবো সবসময় ইস্টবেঙ্গল জিতুক, কিন্তু মোহনবাগান যেহেতু সেট টিম, দীর্ঘদিন ধরে একই টিম খেলছে, মোহনবাগান একটু হলেও অ্যাডভান্টেজে আছে। তো বড় ম্যাচ তো বলা যায় না। এই ম্যাচটা টোটালি অন্য সে খেলা হয়, অন্য মোডে খেলা হয়। এখন পর্যন্ত যা খেলা দুজনের খেলা দেখলাম, তাতে 50-50 চান্স দুজনেরই, কিন্তু আমি মনে প্রাণে চাইবো ইস্টবেঙ্গল ক্লাব জিতুক। ওই একটুটা কভার করাটাই ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য। আন্ডারডগে ধরেছে ইস্টবেঙ্গল অনেক সবসময় জ্বলে ওঠে, সবাই ভাবে মোহনবাগান টিম ভালো, কিন্তু একটু খারাপ, ওই ক্ষেত্রে ইস্টবেঙ্গল, এখানে ইস্টবেঙ্গল ক্লাব। ভাস্কর গঙ্গোপাধ্যায়ের মন্তব্য আপনারা শুনলেন। এবার ম্যাচটা হোক বা না হোক, একটা কাড়া না কাড়া কিন্তু বেজে গিয়েছে। যেরকম হয় না পুজোর আগে বোধন, সেই বোধন কিন্তু হয়ে গেছে ডার্বি ম্যাচের। এবং দুটো পক্ষের সমর্থকরা, কোচ, প্লেয়াররা একটা নীরবে প্রস্তুতি নিতে শুরু করেছেন যে ডার্বি যদি এক্ষুনি হয় তাহলে যেন সম্মান কোথাও ক্ষতিগ্রস্ত না হয়। খুব ইন্টারেস্টিং হবে এই সময় ডার্বি হলে দুটো টিমের, কারণ দুটো টিম জাস্ট আস্তে আস্তে যাকে বলে পিকে উঠছে। মোহনবাগান ধারাবাহিক ভালো খেলছিল, লাস্ট ম্যাচটাও ভালো খেলেছে। এবার ইস্টবেঙ্গল সমর্থকরা মনে করছেন যে এই টিমটা গত দুবারের টিমের চেয়ে বেটার টিম। কি হবে সময় বলবে। আপাতত আমরা কালকের অপেক্ষায় থাকি যে কালকে ইভেনচুয়ালি ডুরান্ড কমিটি, যার মধ্যে রাজ্য সরকারের সদস্যরাও থাকবেন, মাননীয় ক্রীড়ামন্ত্রী থাকবেন, এরা কি ঘোষণা করেন। ফাইনালি ডুরান্ড কাপের ভাগ্য নির্ধারণ কি হয় কোয়ার্টার ফাইনালের। কোনো টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ঘিরে এই ধরনের অনিশ্চয়তা বা এই ধরনের উত্তেজনাও কখনো দেখা যায়নি। কিন্তু এটুকু বলতে পারি অলরেডি সাজো সাজো রব শুরু হয়ে গেছে ডার্বি সেদিন হবে বলে। আপাতত যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না। খুব শিগগির নেক্সট পরের আইটেমটা নিয়ে ফেরত আসবো, যেটা আমার মনে হয় আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে। ফিরে এলাম বিরতির পর স্টেডিয়াম বুলেটিনে। এবার আপনাদের দেখাবো একটা ছোট্ট ভিডিও, খুব সোশ্যাল মিডিয়ায় এটা ঘুরছে, একটু জাস্ট ভিডিওটা দেখুন, খুব ইন্টারেস্টিং। খুব ইন্টারেস্টিং ভিডিওটা, যে 2026-এর বিশ্বকাপ ফুটবল কি সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র কি বিশ্বকাপ হবে না? 1994-তে কিন্তু বিশ্বকাপ হয়েছিল, আপনাদের মনে থাকতে পারে, মারাদোনার সেই বিশ্বকাপ থেকে বহিষ্কার সেই বস্টনে। কিন্তু এবারের যে বিশ্বকাপ, ফিফা বিশ্বকাপ, সেটা শোনা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ায় টিকটকে একটা ভিডিও ঘুরছিল আজকে সারাদিন এবং কালকে রাত্রির থেকে শুরু হয়েছে, যেটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সেটা বলছে যে ফুটবল বিশ্বকাপ সরে যাচ্ছে আমেরিকা থেকে, বিশ্বকাপ হবে মেক্সিকো এবং কানাডায়, আমেরিকাতে হবে না। এবং এই ভিডিওটা ছড়িয়ে পড়ার পর বেশ চাঞ্চল্য ছড়িয়ে গেছে। অনেকেই মনে করছেন সত্যি কি তাই, সত্যি কি আমেরিকায় বিশ্বকাপ হবে না? কারণ হিসেবে দুটো দেখানো হচ্ছে, একটা হচ্ছে আমেরিকার প্রচণ্ড গরম, এবং সেকেন্ডলি ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি। অনেকে নাকি খুব ভয় পেয়ে গেছেন, যে স্পেশালি ফ্যানরা, এমনকি কিছু অ্যাথলিটরাও, তারা ভাবছেন যে আমরা গেলে আমাদের ভিসা দেওয়া হবে তো, আমরা ঠিকঠাক থাকতে পারবো তো, কারণ ডোনাল্ড ট্রাম্প এত বেশি করে
বিদেশিদের সম্পর্কে ইদানিংকালে তার যেরকম মনোভাব বৈষম্যমূলক, তাতে অনেকে মনে করছেন, এমনকি আমেরিকান ভাইস প্রেসিডেন্টের সঙ্গে যখন ফিফা প্রেসিডেন্ট রীতিমতো রিসেন্টলি একটা আলোচনায় বসেন, এই অংশটা অফিসিয়াল, তাতে তিনি মজা করে বলেন বিশ্বকাপ দেখতে এসে যারা এক্সট্রা কিছুদিন থেকে যাবেন তাদের কি দশা হবে কে জানে, এবং ভাইস প্রেসিডেন্ট তাতে হাসেন। অতএব এটা এরকম নয় যে ফিফার সদর দপ্তরও এই ব্যাপারটা পৌঁছয়নি। কিন্তু প্রশ্ন হলো যে সত্যি কি ফুটবল বিশ্বকাপ সরছে? আমি পরে খোঁজ করে দেখলাম যে এখনও এরকম কোনো অভিপ্রায় ফিফার নেই। যারা বিভিন্ন ট্রাভেল এজেন্ট থাকেন, যারা খেলা দেখাতে নিয়ে যান, অনুমোদিত যারা বিশ্বকাপের, যাদের ফিফার টিকিট তুলতে পারেন, এরকম দু একজনের সঙ্গে কথা বললাম, তাদের কাছে এরকম কোনো খবর নেই। উল্টে তারা বলছেন যে লাস্ট 2 বছরই এই জিনিস ঘটেছে। যখন ব্রাজিলে বিশ্বকাপ হয়েছে 2014-তে, ব্রাজিলে প্রচুর বিক্ষোভ হচ্ছিল। সেই বিক্ষোভে পেলের কুশপুত্তলিকা দাহ করা হয়, কারণ পেলে বিশ্বকাপ আয়োজনের পক্ষে ছিলেন বলে। ওই রকম বিরোধিতার মধ্যে ইউরোপের কাগজগুলো লিখতে শুরু করে যে ব্রাজিলের নিরাপত্তা বিপন্ন হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও ব্রাজিল থেকে কিন্তু ফিফা বিশ্বকাপ সরায়নি। এবারও লাস্টবার 2000 যখন দোহাতে হয়, লাস্টবার একই চিত্র। দোহা সম্পর্কে অনেক কিছু লেখা হয় যে রাস্তায় অমুক করা যাবে না, সমর্থকরা বিপন্ন হবেন, তাদের গারদে পোড়া হবে। তার আগের বার যখন রাশিয়াতে হয় 2018-তে, একই ছবি। অর্থাৎ 2014, 18, 22 কোনো বছরই ব্যতিক্রম নয়, যেবার বিরাট আওয়াজ তোলা হয়েছে, ফিফার কাছে দরবার করা হয়েছে যে এখান থেকে বিশ্বকাপ সরান। এবং মনে রাখতে হবে এই 3টে বিশ্বকাপই হয়েছে যখন সোশ্যাল মিডিয়ার রমরমা, এখন হয়তো আরও বেশি বেড়েছে, কিন্তু তখনও ছিল। সেই সময়েও কিন্তু ফিফা বিশ্বকাপ সরায়নি। আমি আজকে একজন আমায় বলছিলেন যুক্তরাষ্ট্র থেকে যে তখনই সরবে যখন জেনুইনলি টিমগুলো বলবে যে না, আমরা আমেরিকায় খেলতে যাব না। এবং দুজন যারা স্পন্সর, একটা কোকোকোলা বিশ্বকাপের স্পন্সর, যাদের ব্যবসাটা মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং অ্যানহাইজার-বুশ, যারা বিশ্বের বৃহত্তম ব্রিউইং কোম্পানি। এই দুটো কোম্পানি যারা মেন স্পন্সর, যদি স্পন্সরদের মনে হয় যে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ করা যাবে না, যদি টিমগুলোর মনে হয় ওখানে আমরা খেলতে যাব না, একমাত্র তাহলেই বিশ্বকাপ বিপন্ন হবে। আদারওয়াইজ যেরকম হওয়ার সেরকমই ঘটবে। 3টে জায়গায় বিশ্বকাপ হবে, 16টা শহরে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। মেন ম্যাচগুলো, গ্ল্যামার ম্যাচগুলো কিন্তু রয়েছে আমেরিকাতে, আমেরিকার বিভিন্ন প্রান্তে। বিশ্বকাপ মনে রাখবেন জুন 11 থেকে জুলাই 19। কাজেই টিকটকের ভিডিও দেখে আপনাদের যদি কারুর মনে হয় না আমেরিকা যাওয়ার প্ল্যানটা পরিত্যাগ করে কানাডা, মেক্সিকো, এখনই ঝুঁকি নেবেন না। এখনই কিন্তু বিশ্বকাপ সরছে না। যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, দ্রুত ফেরত আসবেন। ফিরে আসছে বিরতির পর স্টেডিয়াম বুলেটিনে। আপনাদের বলেছিলাম বেশিক্ষণ সময় নেব না। এবার যাকে নিয়ে আলোচনা করব, ফুটবল নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, ডার্বি নিয়ে কথা বললাম, ওয়ার্ল্ড কাপ ফুটবল নিয়ে কথা বললাম। এবার যাকে নিয়ে কথা বলবো তার নামের আদ্যক্ষর জিজি। আপনারা জানেন জিজিকে, গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর এই জন্যে যে এই প্রোগ্রামে আমরা তার অনেক সময় সমালোচনাও করেছি, বেশিরভাগ সময় সমালোচনাই করেছি, কিন্তু দিনের শেষে ওই যে কথাটা আছে, জো জিতা ওহি সিকান্দার। এবং সেদিক থেকে গৌতম গম্ভীর যে পরিমাণ ঝুঁকি নিয়েছিলেন দিনের শেষে, তিনি কিন্তু সিকান্দার। কারণ বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, তিনি কিন্তু ইভেনচুয়ালি বাজি জিতেছেন। আমি কথা বলছিলাম গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ শিবিরে, যে জেতার পর গম্ভীর কি করলেন, কারণ এটা একটা বিশাল জেতা। এবং শেষ দিকে আমার জাস্ট মনে হচ্ছিল, যখন ওই 6 রানে ডিফারেন্স হয়ে এসছে, যখন সিরাজ বোলিং ওভারটা শুরু করছেন, তখনও মনে হচ্ছিল যদি একটা 6 হয়ে যায়, ভারত কিন্তু 3-1 হেরে যায়। এবং সমস্ত দোষ গিয়ে পড়তো কিন্তু গম্ভীরের ওপর। কেউ বলতো না শুভমান গিল হেরেছেন, কেউ বলতো না মোহাম্মদ সিরাজ ছক্কাটা খেলেন, সবাই বলতো গৌতম গম্ভীরের গোয়ার্তুমির জন্য ভারত সিরিজটা হারল। সেই লোক যার ট্র্যাপিজের ওপর দিয়ে যার হাঁটছিলেন, যিনি তার ক্রিকেট কোচিং জীবন নিয়ে, তিনি জেতার পর কি করলেন আপনাদের জানতে ইচ্ছে করতে পারে। আমি জানতে চাইছিলাম পার্টিটা কোথায় দিলেন, দিল্লিতে দিলেন না লন্ডনে দিলেন। তারপরে যেটা শুনলাম সেটা বিস্ময়কর, যে পার্টিটা নাকি কোথাও হয়নি। কারণ তিনি পার্টিতে বিশ্বাসই করেন না। তিনি নিজেকে বলেন জব ওয়েল ডান, ওকে নাও গো অফ টু স্লিপ। 2011 বিশ্বকাপ ফাইনালের পর এটা সত্যি কথা যে ফাইনালে সর্বোচ্চ রান করেছিলেন, কিন্তু ভারতীয় ক্রিকেটারদের রাত্রিরে তাজ হোটেলে যে উদ্দাম সেলিব্রেশন হয়, সেই সেলিব্রেশনে সবার আগে ঘুমোতে চলে যান গৌতম গম্ভীর।
তার মনে হয়েছিল যে কাজ হয়ে গেছে, এখন আর বেশি নাচানাচি করে লাভ নেই। আসলে তার অ্যাপ্রোচটা খুব সামরিক বাহিনীর মানুষদের মতো। তাই দেখবেন গৌতম গম্ভীর সবসময় আর্মির লোকদের এত পছন্দ করেন। আমি তার এক বন্ধুকে জিজ্ঞেস করছিলাম যে গম্ভীর কি গ্রেগ চ্যাপেলের খুব ফ্যান, কারণ ওর যেরমভাবে ওর দর্শনটা। তিনি বললেন না, গ্যারি কার্স্টেনের বেশি ভক্ত, যে গ্যারি কার্স্টেন যেভাবে একটা টিমকে কমফোর্টেবল করেন সেভাবেই গম্ভীর করেছেন। আমি এটা পুরোটা এগ্রি করি না, ওর দৃষ্টিভঙ্গি অনেকটা ওই ধরনের। আর গম্ভীর নিজে যেহেতু একজন প্রান্তিক চরিত্র ছিলেন, সেভাবে নায়ক হতে পারেননি, তিনি প্রান্তিক চরিত্রদের অধিকার বোধে তার চূড়ান্ত বিশ্বাস রয়েছে। তাই দেখবেন সুপারস্টার কালচার তিনি পছন্দ করেন না, কারণ তার সময়ে সুপারস্টারদের দিকে আলো ধেয়ে গেছে, তিনি দেখেছেন অনেক প্রান্তিক চরিত্র উপেক্ষিত হয়েছে। তাই তিনি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়াকে একা ধোনির জয় কখনো বলেন না, বলেন টিমের জয়। কোচ হিসেবেও সেই নীতিটা বা সেই দর্শনটা মেনে চলতে চান এবং সেভাবেই তার টিমকে চালিয়েছেন। কিন্তু তিনি নিজেও জানেন যে কিছু কিছু সমালোচক আছেন যারা ভারত জিতলে আনন্দ পায়, কারণ গম্ভীর যে সেই টিমের কোচ। এই ব্যক্তিগত ব্যাপারটা তাকে একেবারে অশান্তির কাঁটা তার মধ্যে খচখচ করে, যে এত বিতৃষ্ণা আমার প্রতি কেন। এবং সেকেন্ডলি কেউ কেউ বলছিলেন যে কেকেআর টিমে এখনও তার থেকে পরামর্শ নেওয়া হয়। গম্ভীর ঘনিষ্ঠ শিবিরে বলেছেন, যদি কেকেআর আমার থেকে পরামর্শ নিত তাহলে আগের অকশনে তারা ভেঙ্কটেশ আয়ারকে 23 কোটি টাকা দিয়ে নিত না। কেকেআর যদি পরামর্শ নিত তাহলে ফিল সল্টকে ছেড়ে দিত না। কেকেআর যদি পরামর্শ দিত তাহলে মিচেল স্টার্ককে ছেড়ে দিত না। এগুলো সবই প্রাইভেট কনভারসেশন। কিন্তু গম্ভীর এর নাকি আগের নিলামে তার কোনো রকম ইনফ্লুয়েন্স গম্ভীর করেননি, কেউ জানতেও চায়নি। এবং সেকেন্ডলি তার সবচেয়ে বড় বক্তব্য হচ্ছে যে বিরাট কোহলি রোহিত শর্মা যে নেই টিমে, এই সিদ্ধান্ত তার নয়। এই সিদ্ধান্ত বিরাট কোহলি রোহিত শর্মা নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকারের সঙ্গে কথা বলেছেন, অজিত আগারকার এটা ঠিক করেছেন। এ ব্যাপারে তার কোনো রকম মত নেই। তিনি সুপারস্টারের বাইরে একটা কালচার তৈরি করতে চান, সত্যি কথা। কিন্তু গম্ভীরের ঘনিষ্ঠ শিবির বলছে যে অস্ট্রেলিয়াতে ওইরকম হারার পর, নিউজিল্যান্ডের কাছে 0-3 হারার পর তার বড় মুখ করে বোর্ডকে বলার মতো জায়গাই ছিল না যে আমি তারকাদের চাই না। না, বোর্ড তাকে সেই জায়গাটা তখন দিয়েছে, কারণ তিনি নিজেই তখন বিপন্ন ছিলেন। আর এই বিরাট কোহলি রোহিত শর্মা নিয়ে যা হচ্ছে সেটা দেখে একসময় খারাপই লাগছে, যেন হঠাৎ করে জনগণের মনে হচ্ছে এরা কবে যাবে। মানেটা কি? এই বিরাট কোহলি রোহিত শর্মা দেশকে টি20 ওয়ার্ল্ড কাপ দিয়েছেন, এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন, দুটো বড় টুর্নামেন্ট 7 মাসের মধ্যে ভারতকে জিতিয়েছেন। এত সব মানিক্য ভারতের ক্রিকেট সংসারে বিকজ অফ রোহিত শর্মা, বিরাট কোহলি। সেই দুটো লোক চলে যাবে, এক্ষুনি ফেয়ারওয়েল ম্যাচ চাইতে হবে, খুব দুঃখের। বাট জীবন হয়তো এরকমই, ক্রিকেট হয়তো এরকমই, কম্পিটিটিভ স্পোর্টস হয়তো এরকমই। যাচ্ছি ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, দ্রুত ফিরে আসছি বিরতির পর। স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই এসএনইউ এবং কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। এবার যে বিষয়টা, সেটাও কলকাতা ফুটবল। প্রশ্ন হলো যে কলকাতা ফুটবলে ময়দানে খেলা হচ্ছে না কেন, ময়দানে বড় টিম খেলছে না কেন। আমি আপনাদের বলতে পারি, এই শো যারা দেখছেন অনেকেই মোহনবাগান বা ইস্টবেঙ্গলের সদস্য, আমি দুটো ক্লাবেরই সদস্য। বাট কি অদ্ভুত ব্যাপার দেখুন, আমাদের ময়দানে খেলা দেখার অধিকার নেই। এরকম তো হতেই পারে যে আমার কোনো কলিগ হয়তো ম্যাচ কভার করতে গেছেন, আমার সেখানে মনে হলো যে আমি সদস্য গ্যালারিতে বসে ম্যাচ দেখব, কিন্তু দেখবো কী করে, কারণ খেলাই তো এখানে হয় না, খেলা তো হয় সল্ট লেকে। এবার আমার মনে হয় যে যারা বিদেশের মাঠে গিয়ে বিদেশের ক্লাবগুলোকে দেখেছেন, আপনি যদি ম্যানইউকে বলেন যে ভাই তুমি ওখানে না খেলে, ওল্ড ট্র্যাফোর্ডে না খেলে তুমি চলে যাও অন্য মাঠে, সে বলবে আমি কি অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছি নাকি। বাট এটা তো তাই হয়ে গেছে, ময়দানে তো ফুটবল খেলাই হয় না। এবং ময়দানে বড় ক্লাব যদি ফুটবল না খেলে তাহলে আগের মতো উত্তেজনাটা কী করে হবে। আমার একজন বলছিলেন যে শান্তি শৃঙ্খলার তো ব্যাপার রয়েছে। আরে মশাই, শান্তি শৃঙ্খলা কি আগে ছিল না? 80-র দশকে শান্তি শৃঙ্খলা ছিল না, 70-র দশকে ছিল না? তার চেয়ে বেশি এক্সাইটমেন্ট তো এখন নেই। তখন যদি ল অ্যান্ড অর্ডার বিপন্ন না হয়ে কলকাতা পুলিশ ম্যানেজ করতে পারে, এখনও নিশ্চয়ই পারবে। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা নাকি যে হকি অ্যাসোসিয়েশন মাঠ নিয়ে রেখে দেয়। আমি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুটো ক্লাবেরই কর্তাদের সঙ্গে কথা বলে শুনলাম যে হকি অ্যাসোসিয়েশন 3 মাস মাঠ নিয়ে রেখে দেয়। সেই মাঠে 3 মাস খেলা হওয়ার পর 1.5 মাস লাগে সেই মাঠটা রিপেয়ার করতে, মানে 4.5 মাস এমনিই চলে যায়। সেই 4.5 মাসের পর যখন মাঠ তৈরি হয় তখন প্র্যাকটিক্যালি লিগের অর্ধেক শেষ হয়ে গেছে। তাও মোহনবাগান চেষ্টা করছে এবার লিগের একটা ম্যাচ তাদের মাঠে করতে। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমই মনে করে
যে এই মুহূর্তে তাদের মাঠ খুব ভালো অবস্থায় রয়েছে। বাট প্রশ্ন হচ্ছে আইএসএল সেখানে সম্ভব না, কারণ আইএসএল এর কতগুলো ক্যাটেগরি আছে যে এগুলো মিট করলে তবেই আইএসএল খেলানো যাবে। আমি ধরে নিলাম সেই ক্যাটেগরিগুলো ফুলফিল করছে না দুটো মাঠ। কিন্তু ভাই লিগ ম্যাচের অসুবিধে কি? আজকে যদি লিগ ম্যাচে, আজকে যদি ডুরান্ডের খেলা মোহনবাগান বা ইস্টবেঙ্গল মাঠে হয়, কি পরিমাণ উত্তেজনা তৈরি হবে ভাবতে পারছেন? এবং লোককে যারা স্পেশালি হাওড়া থেকে আছেন, সুদূর সল্টলেকে তাদের ছুটতে হবে না। শুনলাম যে ব্যাপারে ক্রীড়ামন্ত্রী নিজেও চান যে ময়দানে মাঠ ফিরুক, ময়দানে বড় ম্যাচ ফিরুক, ময়দানে বড় ফুটবল ফিরুক। কারণ ময়দানে যদি ফুটবলই না ফেরে তাহলে দুটো ক্লাব কি করতে আছে? যদি দুটো ক্লাবের খেলা সল্টলেকেই হয়, ইস্টবেঙ্গল যদি ইস্টবেঙ্গল মাঠে না খেলতে পারে, মোহনবাগান মাঠে না খেলতে পারে, তাহলে হোম অ্যাডভান্টেজটা কোথায়? আগে যে মোহনবাগানের ফ্ল্যাগটা নামতো সেই ব্যাপারটাই তো থাকবে না, সেই গরিমাটাই থাকবে না। তাই আমরা চাইবো যে আবার ময়দানে অন্তত আগামী বছর ফেরত আসুক ময়দানে দুটো বড় টিমের খেলা। আর এবার যেটা দিয়ে শেষ করব সেটা কিছুটা দুঃখের, যে একজন টেবিল টেনিস প্লেয়ার হিসেবে বিখ্যাত, প্লাস তার চেহারার জন্য খুব বিখ্যাত ছিলেন বাংলা টেবিল টেনিস মহলে এবং টেবিল টেনিস মহল ছাড়িয়ে ক্রীড়া মহলে, দিলীপ সিংহ। তিনি গতকাল রাত্রিরে পরলোক গমন করেছেন। খুব দুঃখের। এবং এই ভদ্রলোক, আমি একবার ইন্টারভিউ করতে গেছিলাম, তিনি টেবিল টেনিসের বচ্চন বলে পরিচিত ছিলেন। কারণ এই ছবিটা দেখে ঠিক বোঝা যাচ্ছে না, অমিতাভ বচ্চনের সঙ্গে অসম্ভব মিল মুখের, ওইরকম কান ঢাকা চুল, একটু মোটা, একই হাইট এবং হাঁটা চলা সব কিছুতে অমিতাভ বচ্চন। তাই অনেক বিজ্ঞাপনে ডামি হিসেবে দিলীপ সিনহাকে ইউজ করা হয়েছে। ইনফ্যাক্ট তিনি বেঙ্গলের টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলেন, এবং যে সময় টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলেন তখন সাধন দত্ত বা বাংলা টেবিল টেনিসের একটা নবজাগরণ ছিল। তার আজকেও বাংলা টেবিল টেনিসের সঙ্গে যারা যুক্ত, সেই গোপীনাথ ঘোষ, রবি চ্যাটার্জি, এরা ওর কথা বলতে গিয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন। 71 বয়স হয়েছিল শোনা যায়, কালকে রাত্রিরে মারা গেছেন, মরদেহ রাখা হয়েছে P7-এ। কিন্তু তারা বলছিলেন দুটো, একটা ন্যাশনাল এবং একটা স্টেট চ্যাম্পিয়নশিপ প্র্যাকটিক্যালি শেষ করা যাচ্ছিল না তার পপুলারিটিতে। কারণ ওই অমিতাভ বচ্চনকে দেখতে ইন্দোরে ভিড় জমিয়েছিল, এবং এখানে ঝাড়গ্রামে স্টেট টিটির সময় এত ভিড় হয়েছিল যে প্রায় একটা সময় টুর্নামেন্ট বন্ধ করে দিতে হয়। এইরকম ছিল তার জনপ্রিয়তা। লোকে বলতো টেবিল টেনিসের বচ্চন, এবং তিনি চলে গেলেন এরকমভাবে। ছবিতে কাজ করেছেন, দীনেন গুপ্ত রাশিফলে কাজ করেছেন, আরও দু একটা ছবিতে কাজ করেছেন, হয়তো সিনেমার জগৎ সেরকম দারুণ হয়নি, কিন্তু লোকে তাকে মনে রাখবে দিলীপ সেন একজন ভদ্রলোক এবং টেবিল টেনিসের বচ্চন হিসেবে। P7-এ শায়িত তার মরদেহ, তার কন্যা অস্ট্রেলিয়া থেকে ফিরলে তারপরে তার অন্তিম সৎকার কাল হবে। তার আত্মার প্রতি আমাদের শোক জ্ঞাপন করলাম। আজকের মতো এখানেই চলি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।